আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 7 এ আমরা দেখতে চলেছি এইচটিএমএল এ হেডিংটা কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এইখানে আমার কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন আমার আগের ক্লাসগুলোর যে ফাইলগুলো আছে সেগুলো এখানে আছে। তো আজকে যেহেতু পার্ট 7, তো আমি এখানে একটা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এইখানে এবার এই যে ফোল্ডারটা ক্রিয়েট করার মধ্যে এর মধ্যে আমি index.html ফাইলটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে index.html ফাইল কেন ক্রিয়েট করছি এসব কিছু আমি আগের ক্লাসগুলোতে বলেছি। তো আপনারা যদি সেই ক্লাসগুলো দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এইখানে index.html ফাইলটাকে ক্রিয়েট করে নেওয়ার পরে এর মধ্যে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেইটা একটু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইখানে দেখেন আজকে আমরা দেখব যে HTML এর হেডিংটা কিভাবে কাজ করে। তো HTML এ মূলত যে হেডিং আছে এই হেডিং গুলো 6 রকমের হয়ে থাকে। 6টা হচ্ছে হেডিং আছে। H1, H2, H3, H4, H5, H6, এই 6টা হচ্ছে হেডিং আছে। তো এখন এই হেডিং গুলো আমরা কিভাবে লিখবো বা কোথায় ইউজ করব সেটা একটু দেখি চলেন। আমাদের হেডিং সহ যতগুলো ট্যাগ আছে, শুধু হেডিং না, হেডিং বাদেও HTML এর যতগুলো ট্যাগ আছে বেশিরভাগ ট্যাগে আমরা এই যে বডি আছে এই বডির মাঝখানে লিখবো। যে বডি শুরু হয়েছে এবং বডি শেষ হয়েছে এর মাঝখানে আমরা লিখবো। ওপেনিং ট্যাগ কি, ক্লোজিং ট্যাগ কি, এসব কিছু আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি, আগের কয়েকটা ক্লাসে। তো সেগুলো আপনারা দেখলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এইখানে যেহেতু আমরা লিখবো যে হেডিং, তো এখন দেখেন আসেন হেডিং এর জন্য যে 6টা আছে 6টার মধ্যে H1, যেটাই H1 ট্যাগটা আমরা কিভাবে লিখতে পারি। H1 ট্যাগটা লেখার জন্য আমরা জাস্ট H1 লিখবো। লিখে যদি আমরা একটা এন্টার দিই তাইলে দেখেন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ শুরু হয়ে গেছে। H1 যে ট্যাগটা আছে বা হেডিং ট্যাগটা আছে এটা কিন্তু হচ্ছে এই ট্যাগের শুরু আছে এবং শেষও আছে, ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। এখন এর মধ্যে আমরা যেই লেখাই লিখি না কেন, মনে করেন লিখি হ্যালো ওয়ার্ল্ড, লেখার পর একটু সেভ করি। সেভ করার পর আমি এটাকে রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার একটু ওপেন করি। ওপেন করলে দেখেন এখানে দেখেন একটা লেখা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, অনেক বড় হয়ে। তাইলে কি এটা হচ্ছে H1 এর কাজ। এখন সেম ভাবে আমরা H2 থেকে H6 পর্যন্ত একটু লিখি, তারপর একটু পার্থক্যটা দেখি চলেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে H1 এর কাজ কি, H2 এর কাজ কি, H3 এর কাজ কি, H4 এর কাজ কি, এইগুলো দেখতে মানে বুঝতে পারবেন। তো এখন দেখেন H2 যদি লিখি, সেম ভাবে যদি আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখে দিই, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমি এটাকে একটু কপি করে নিই তাহলে ফাস্ট হবে। তারপরে H3 লিখে এন্টার দিয়ে এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। H4 এর মধ্যে লিখলাম, তারপরে লিখবো হচ্ছে H5 এর মধ্যে, তারপরে লিখবো হচ্ছে H6 এর মধ্যে। ওকে, এখানে দেখেন এখন H1, H2, H3, H4, H5, H6, 6টা হেডিং কিন্তু আমাদের লেখা শেষ। এখন চলেন একটু আউটপুটটা দেখে আসি। আউটপুটটা দেখতে গেলে আপনারা দেখবেন এইখানে H1 যেটাতে লিখছি, প্রথমে তো আমরা H1 লিখছি, দেখেন এখানে প্রথম লাইনে কি H1 লিখছি, তাইলে কি H1 এর কাজ হচ্ছে একটা বড় করে লেখা দেখায় দিল, মানে বড় হেডিং দেখায় দিল, ঠিক আছে। তারপরে H2 যে লিখছি এইটার জন্য কি H1 এর চেয়ে একটু ছোট হয়েছে লেখাটা, দেখেন। সেম ভাবে এবার H3 এর ক্ষেত্রে, H2 এর ক্ষেত্রে আরেকটু ছোট হয়েছে। আবার এখানে H4 যে আছে, H4 এরটা কি হবে, H4 এরটা হবে H3 থেকে একটু ছোট হবে। আবার H যে 5, এই যে এটা H5, H5টা কি হবে, H4 এর থেকে একটু ছোট হবে। আবার H6 যেটা, এটা কি হবে, এটা H5 এর চেয়ে একটু ছোট হবে। তাইলে হেডিং দিয়ে কি আমরা বড় লেখা বা ছোট লেখা এগুলো ওয়েবসাইটে লিখতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে বা একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু সিএসএস এ একটা স্টাইল ইউজ করে, মনে করেন যে H6টা কি অনেক ছোট আছে না, আর H1টা অনেক বড় আছে, আমরা চাইলে কিন্তু সিএসএস ইউজ করে এই H6টাকে আমরা এই H1 এর সাইজে করে ফেলতে পারি। আবার সেম ভাবে মনে করেন যে H1 আছে, এই H1টাকে আমরা সিএসএস এর একটা স্টাইল ইউজ করে এটাকে একদম এই H6 এর মতো ছোট সাইজ বানায় ফেলতে পারি, ঠিক আছে। সেইটা আগে আমরা একটু দেখে আসি চলেন। মনে করেন আমি এখানে আলাদাভাবে একটা H1 নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম যে প্রোগ্রামার, মনে করেন এমনি জাস্ট লিখতেছি, লেখার পর একটু আউটপুট দিকে দেখেন প্রোগ্রামার অনেক বড় ভাবে লেখা আছে, ঠিক আছে। এখন এইখানে আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, দেখানোর জন্য একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতেছি। এইটা আপনারা যখন আমার HTML শেষ হওয়ার পরে সিএসএস এর ভিডিওগুলো আসবে তখন কিন্তু আপনারা সিএসএস টা যখন শিখবেন তখন এটা জানবেন। বাট আজকে খালি জাস্ট আপনাদেরকে উদাহরণ অনুযায়ী আমি দেখাইতেছি, উদাহরণ হিসেবে দেখাইতেছি। কি করবো, এখানে যদি একটা সিএসএস এর ধরেন একটা স্টাইল আছে, হচ্ছে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। এর মধ্যে যদি আমি এখন লিখি এই যে ফন্ট সাইজ লিখার পরে যদি আমি মনে করেন লিখে এখানে 6 পিক্সেল, ঠিক আছে, দিয়ে এবার সেভ করি। দেখেন এই লেখাটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, দেখেন একটু আমি যদি জুম করি আপনাদেরকে, দেখেন একদম ছোট লেখা হয়ে গেছে, দেখছেন এই প্রোগ্রামার লেখাটা। আচ্ছা, আমি এখান থেকে সাইজটা একটু বাড়ায় দিই, মনে করেন 12 পিক্সেল দিলাম, ঠিক আছে। এই 12 পিক্সেল কি বা ফন্ট সাইজ কি, স্টাইল কি, এগুলো আপনাদের বোঝার এখন কিছু দরকার নেই, যখন সিএসএস শেখাবো তখন এগুলো আপনারা বুঝতে পারবেন। জাস্ট একটু দেখেন আমি যেটা বুঝাই। এখন দেখেন এইখানে দেখছেন এই যে প্রোগ্রামার লেখা, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কত বড় হয়ে আছে, প্রোগ্রামার লেখাটা কতটুকু ছোট হয়ে গেছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ডেও কি H1 ইউজ করছি, আবার প্রোগ্রামারেও হচ্ছে H1 ইউজ করছি। তাহলে কেন এখানে প্রোগ্রামার লেখাটা ছোট হয়ে গেল, কারণ আমরা এখানে সিএসএস দিয়ে এই সাইজটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আবার সেম ভাবে আমি যদি আপনাদেরকে H6টা দিয়ে একটা উদাহরণ দেখাই, দেখেন H6 এর মধ্যে আমি মনে করে লিখলাম যে
HTML, জাস্ট এইটাই লিখলাম, ঠিক আছে, HTML লিখলাম। এখন দেখেন H6টা দেখেন, H6 এ আমি জুম আউট করি একটু, H6 দিয়ে লিখছি HTML, এই যে এই লেখাটা, এটা দেখেন কত ছোট হয়ে আছে, তাই না? আমি কিন্তু চাইলে এটাকে এখন এই যে H1 এর সাইজও করে ফেলতে পারি। এটা কিভাবে করব? জাস্ট এখানে আসার পরে আমি যদি একটু স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করি, তারপর যদি ফন্ট সাইজ দিই, মনে করেন দিলাম 32 পিক্সেল, দেওয়ার পর আসি একটু এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, এইরকম তো হওয়ার কথা। আচ্ছা, এই যে ফন্ট লিখে রাখছে এখানে, শুধু জাস্ট এটা ফন্ট না, এটা হবে ফন্ট সাইজ। লেখার পরে এইটুকুকে একটু সরাই দিই। হ্যাঁ, ফন্ট সাইজ 32 পিক্সেল ধরেন আমি দিলাম। দেওয়ার পর একটু সেভ করি। দেখেন, দেখেন এই যে HTML লেখা, এটা কিন্তু আবার কত বড় হয়ে গেছে। আমি কিন্তু চাইলে আরো বড় করতে পারি, মনে করেন 32 না দিয়ে আমি দিলাম যে 50 পিক্সেল, যে কোনো কিছু একটা দেওয়ার পরে দিলাম। দেখেন HTML লেখাটা কত বড় হয়ে গেছে, এই হ্যালো ওয়ার্ল্ডের চেয়েও কিন্তু এই HTML লেখা বড় হয়ে গেছে। আরো যদি আপনাদেরকে দেখাইতে চাই, মনে করেন দিলাম 100 পিক্সেল আমি, দেওয়ার পরে দিলাম। দেখেন HTML লেখাটা দেখছেন কত বড় হয়ে গেছে, বাট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ছোট হয়ে আছে। কিন্তু এইখানে এই HTML-টা কি, এই HTML-টা কিন্তু আমি H6 ট্যাগ দিয়ে লিখছি। এইখানে কিন্তু আমার এইটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এইটা ফলো করেন আমার কার্সরটা, এই ছোট ভাবে আসার কথা ছিল, কিন্তু H6 হওয়ার পরেও আমরা CSS দিয়ে কিন্তু সাইজটাকে বড় ছোট আমরা করতেই পারি এইটা, ঠিক আছে? তাইলে আমরা এখন বুঝবো কি করে যে কোন জায়গায় আমাদের H1 ইউজ করার দরকার, বা কোন জায়গায় H2 ইউজ করব, কোন জায়গায় H3, আমরা এটা বুঝবো কিভাবে? বা HTML এ যদি এই CSS দিয়ে যদি সাইজ বড় ছোট করা যায়, তাইলে আমরা কেন এখানে এই 6টা হেডিং তৈরি করছে, তাই না? এটা তো একটা প্রশ্ন থাকেই। ব্যাপারটা হচ্ছে আপনার, আমাদের যে ওয়েবসাইটটা বানাবো, এই ওয়েবসাইটটা বানানোর পরে গুগলে কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্ক করার একটা বিষয় থাকে। আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি, তখন কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমাদের চলে আসে। তাইলে এই যে সার্চের যে বিষয়টা, এগুলোকে কিন্তু বলা হয় আপনার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ করলে যে আমাদের ওয়েবসাইটগুলো আসবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে H1 ট্যাগ বা H2 ট্যাগগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। মনে করেন আমাদের যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমাদের হেডিং, হেডিং মানে কি, খুব একটা বড় লেখা। আমরা H1 মানে কি বুঝলাম, H1 মানে সবচেয়ে বড় সাইজ হবে, H2 মানে একটু ছোট, H3 মানে তার চেয়ে ছোট, H4 মানে তার চেয়ে ছোট, এইভাবে H6 পর্যন্ত আসতেছে। তাইলে আমাদের একটা ওয়েবসাইটের কিন্তু একটা হেডলাইন থাকে, একটা বা দুইটা হেডলাইন বা বড় করে কিন্তু একটা লেখা থাকে। তো ওই লেখাটা যদি আমরা এই H1 এর ভিতরে লিখি, তাইলে কিন্তু আমাদের যে সার্চ ইঞ্জিনে আছে, মানে এসইওর ক্ষেত্রে কিন্তু অনেক মানে বেনিফিটেড হয়। আমরা যখন এসইও নিয়ে কাজ করে, আমাদের কাজ এসইও করে না, এসইওর জন্য অন্যরা এসইও নিয়ে কাজ করে। তো তারা যখন কাজ করবে, তারা তখন যখন আমরা এই যে H1 দিয়ে আমাদের হেডলাইনটা লিখবো আমাদের ওয়েবসাইটে, তখন কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেকটা আপনার সাহায্য করবে। তো এর জন্য মূলত ওয়েবসাইটের যে হেডিং গুলো থাকে, মানে হেডিং, হেডিং না বলবো, হ্যাঁ হেডিং, মানে সাব হেডিং অনেকগুলো থাকতে পারে, হেডিং একটা বা দুইটা থাকতে পারে। তো এর জন্য তখন আমরা H1টাকে ইউজ করব। এইখানে আপনার সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে H1 যে আছে, এই H1টা আমরা একবারই ইউজ করব, একবারের বেশি ইউজ করব না। ইউজ করলে যে ভুল হবে তা না, বাট এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস হবে। আমরা একবারই ইউজ করব, তাইলে এসইওর ক্ষেত্রে আমাদেরকে অনেকটা হেল্প করবে। আর তারপরে হেডিং এর পরে যে সাব হেডিং বলেন বা সাব টাইটেল যাই বলেন, সেটা তখন আমরা H2 বা H3 দিয়ে আমরা ইউজ করব। তাইলে আমাদের এসইও করার ক্ষেত্রে বা ওয়েবসাইটটা র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, অনেকটা হেল্পফুল হবে। আপনাদেরকে আমি যদি একটু বাস্তব আর একটা উদাহরণ দেখাই, মনে করেন আমাদের একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট ঢাকা পোস্ট আছে। এই ঢাকা পোস্টের যে নিউজগুলো আছে, এটা নিউজ পোর্টাল ওয়েবসাইট। মনে করেন আমি যদি এখানে একটা, এই যে এই নিউজটাকে আমি একটু ওপেন করলাম, ওপেন করার পর এইখানে দেখেন এই যে এই পেজটা আছে, এই ফুল যে পেজটা আপনি দেখতেছেন, একটা নিউজের পেজ, এই পেজে বড় লেখা সবচেয়ে কয়টা আছে বলেন তো? বড় লেখা হচ্ছে, মানে আছে মাত্র এই যে একটাই, কিন্তু এই যে 4 বছর পর যে টিটি টুর্নামেন্ট, এটাই কিন্তু একটা বড় লেখা। এই সাইজের কিন্তু আর কোনো নাই। তাইলে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের হেডিং কিন্তু এই যে এইটা, এই যে 4 বছর পর যে এইটাই হচ্ছে আমাদের হেডিং। তাইলে এই ক্ষেত্রে আমরা H1 ট্যাগটা ইউজ করব, মানে এই লেখাটা H1 এর মধ্যে আমরা দিব। আপনাদেরকে দেখেন আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি, তাইলে আপনারা মানে প্রমাণ পাবেন। এটা রাইট ক্লিক দিয়ে যদি আমি একটু দেখেন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর আমি এইখান থেকে এই যে এই শিরোনামের উপরে ক্লিক দিই, দেখেন এই যে এখানে একটু ফলো করেন আমার কার্সর, H1 দেখছেন, এই যে 4 বছর পর টিটি টুর্নামেন্টে নেই চ্যাম্পিয়ন মানুষ, এই যে H1 এর মধ্যে এটা লিখছে। আবার সেম ভাবে এই যে এই ছোট লেখাগুলো আছে, এই ছোট লেখাগুলো হয়তো পি ট্যাগ দিয়েও লিখতে পারি, বা H3 বা H4 দিয়েও আমরা লিখতে পারি। তাইলে এখানে যদি ক্লিক দিই, এটা মূলত এই যে পি ট্যাগ দিয়ে লিখছে, অনেকগুলো লেখা, প্যারাগ্রাফ যেহেতু এগুলো এক একটা, তাই এই যে পি ট্যাগ দিয়ে কিন্তু লেখা হয়েছে। তাইলে এইখানে এটা H1 এর মধ্যে লেখার মানে কারণ কি, H1 এ লেখার কারণ হইতেছে এসইওর ক্ষেত্রে এটা অনেকটা ভূমিকা পালন করবে। এসইও যে আমরা ওয়েবসাইট গুলো যে গুগলে সার্চ দিব, তখন হচ্ছে সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে আমাদের ওয়েবসাইট গুলো। এই কারণে কিন্তু এইখানে এই যে হেডিংটা থাকে, এটা মূলত H1 এর মধ্যে লিখতে হয়। আর বাদ বাকিগুলো H2 বা H3, বা এই যে অনেক লেখা থাকলে এগুলো আমরা এই যে পি ট্যাগ দিয়ে লিখতে পারি। শুধু এই একটা ওয়েবসাইট, আপনি যে কোনো আর ওয়েবসাইটে যান, আপনি ধরেন প্রথম আলোতেই যান, প্রথম আলোতেও যদি আপনি যান, তাও দেখবেন এইরকমই থাকবে যে হেডিং গুলো মূলত আপনার H1 দিয়ে লেখা হয়ে থাকে। মনে করেন এই যে এই নিউজটা আছে, এই নিউজটার ক্ষেত্রে আমি যদি একটু রাইট ক্লিক করে এখন
রাইট ক্লিক করে যদি আমি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে এইখানে দেখেন, এই যে এটা ইন্সপেক্ট করি, দেখেন এই যে H1 দিয়ে করা আছে, এই যে H1 মালয়েশিয়া এই 2 ফরম্যাটের আয়রন ম্যানের সফল 14 বাংলাদেশ, এই যে H1 দিয়ে লেখা। আবার ভিতরের এই যে পল্লব মোহাইমেন লেখা, এটা হয়তো H2 বা H3 দিয়ে লেখা থাকতে পারে। এটা হচ্ছে আহ এটা হচ্ছে আমরা পি ট্যাগ বা H2 বা যে কোনো একটা দিয়ে H3 দিয়েও আমরা লিখতে পারি এখানে, বা স্প্যান ট্যাগের মধ্যে দিয়েও লিখতে পারি। আর এই যে ভিতরের যে লেখাগুলো আছে এগুলো আমরা মূলত আপনার প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে, যে পি ট্যাগ, এটা আপনারা এখনো জানেন না, এটা আমরা এর পরের ভিডিওতে হয়তো দেখাবো, 2-3টা ভিডিও পরে পি ট্যাগের কাজ কি, তখন আপনারা দেখতে পারবেন। তাইলে কি বুঝলাম, হেডিং গুলো আমরা কখন ইউজ করবো, যখন একটা ওয়েবসাইটের হচ্ছে একটাই হেডিং থাকবে, তখন আমরা ওটা মূলত H1 এর মধ্যে দিব, তখন হচ্ছে এই যে H1 ট্যাগের মধ্যে দিব। তারপরে সাব হেডিং বা সাব টাইটেল গুলো H2 বা H3 এর মধ্যে দিব। আর তারপরে H4, H5, H6 যে কোনো জায়গাতে আমরা ইউজ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা ওয়েবসাইটে এখন থেকে বেস্ট প্র্যাকটিস আমরা শিখবো যে H1 যে ট্যাগটা আছে, এইটা একটা ওয়েবসাইট আমরা একবার ইউজ করব, একবারের বেশি আমরা ইউজ করব না। ইউজ করলে ভুল হবে এমন না, বাট এটা ব্যাড প্র্যাকটিস হবে। তো এই ছিল আজকে আপনার HTML এর যে হেডিং গুলো আছে এগুলোর একটা ওভারভিউ। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন একটা, সেই সাথে কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে। সেই সাথে আমাদের যে একটা ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদের এই ক্লাসগুলো করার পরে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই সেখানে পোস্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই সাথে আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়, এবং পাশে একটা বেল আইকনও আছে, সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। আর আমাদের এই ফুল কোর্স জুড়ে, HTML এর ফুল কোর্স জুড়ে আমি যে সকল কোডগুলো লিখতেছি, এই সবগুলো কোড কিন্তু আমি গিটহাবে পুশ করতেছি, গিটহাবে রিপোজিটরি হিসেবে দেওয়া আছে। তো সেই লিঙ্কগুলো, আমাদের সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এই কোডগুলোর লিঙ্ক ডাউনলোড করতে পারেন, মানে এই কোডগুলো ডাউনলোড করতে পারবেন গিটহাব থেকে। তো সবগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা HTML এর টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।